এখন আমরা জানব সমবিভব তল সম্পর্কে। সমবিভব তল কি? সমবিভব তল হলো সেই তল যেখানে প্রত্যেকটি বিন্দুতে, যে তলের প্রত্যেকটি বিন্দুতে বিভবের মান সমান। আর বিভবের মান সমান হওয়ার জন্য সমবিভব তলে কোনো বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে কোনো আধানকে নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না। তার কারণটা হলো, ধরা যাক এই লাল কালি দিয়ে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটি সমবিভব তল। তাহলে সমবিভব তলের এ বিন্দুতে যা বিভব, বি বিন্দুতেও তাই বিভব। তাহলে তাই যদি হয়, তাহলে অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে আনতে কোনো আধানকে যে কার্য করতে হয়েছে, অসীম দূরত্ব থেকে বি বিন্দুতে আনতেও সেই পরিমাণ কার্য করতে হয়েছে। তাহলে এখানকার কার্য মাইনাস এখানকার কার্য যদি আমি করি, তাহলে তাদের রেজাল্ট কি আসে? 0 আসে। সুতরাং আমরা এটা বলতে পারি, যেহেতু সমবিভব তলে প্রত্যেক বিন্দুতে বিভব সমান, অর্থাৎ প্রত্যেক বিন্দুতে আধান অসীম থেকে আনতে কৃতকার্য সমান, সেহেতু সমবিভব তলের এক বিন্দু থেকে আর এক বিন্দুতে আধান নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না, কারণ প্রত্যেক বিন্দুতেই অসীম থেকে আনতে আধান কার্যটা সমান হয়। আচ্ছা, এবার একটা প্রশ্ন যেটা পরীক্ষাতে আসে সেটা হলো, তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। সমকোণে ছেদ করে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তড়িৎ বলরেখা, ধরা যাক একটি সমবিভব তল, এই লাল কালি দিয়ে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সমবিভব তল। বলছে এখান থেকে যে তড়িৎ বলরেখাগুলো বেরিয়েছে, সেই তড়িৎ বলরেখাগুলো তলের সাথে লম্বভাবে নির্গত হয়েছে, এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা ধরে নিই তড়িৎ বলরেখাগুলি লম্বভাবে বের হয়নি। তড়িৎ বলরেখাগুলি কি হয়েছে, সমবিভব তলের সাথে থিটা অ্যাঙ্গেল করে বের হয়েছে, এবং সেদিকেই তাহলে প্রাবল্যের অভিমুখ, এটা ধরে নিয়েছি। তাহলে ই ভেক্টর যেটা তড়িৎ প্রাবল্যের এবি বরাবর উপাংশ কত? এ থেকে বি এর দিকে এ বিন্দু আর বি বিন্দু যে সরলরেখাটা তার উপাংশ হচ্ছে ই কস থিটা। অর্থাৎ ই ভেক্টরটার এদিক বরাবর, এই যে স্পর্শক বরাবর মানটা হচ্ছে ই কস থিটা, উপাংশটা ই কস থিটা। সুতরাং একটি ধনাত্মক আধানকে এ থেকে বিতে আনতে কৃতকার্য, এ থেকে বিতে আনতে কৃতকার্য কত? যদি ডব্লিউ এবি হয়, তাহলে সেটা হচ্ছে ই কস থিটা ইন্টু এবি, এ থেকে বিতে আনতে, তাই তো? আমরা কি জানি, কৃতকার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ। ই কস থিটা এটা হচ্ছে প্রাবল্য, প্রাবল্য মানে হচ্ছে একক আধানের উপর বল, ঠিক আছে? তাহলে এটা হলো ই কস থিটা হলো একক আধানের উপর বল। সুতরাং একটি একক আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে কৃতকার্য হচ্ছে একক আধানের উপর বল ইন্টু দূরত্ব এবি। তাহলে এখন আমরা কি জানি, সমবিভব তলের এক বিন্দু থেকে আর এক বিন্দুতে আধান নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না। তার কারণ এই বিন্দুরও যা বিভব, এই বিন্দুরও তাই বিভব, তাই তো? তাহলে দুটো বিন্দুর বিভব যদি সমান হয়, তাহলে তাদের মধ্যে কৃতকার্যের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাও 0 হয়, বা বিভব প্রভেদটাও 0 হয়। অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে কৃতকার্য 0। তাহলে আমরা লিখতে পারি কি, প্রথমে যেটা পেয়েছিলাম এই সমীকরণটাতে ডব্লিউ এবি সমান হচ্ছে ই কস থিটা এবি, আর সমবিভব তলের যে সংজ্ঞা সেখান থেকে আমরা বললাম ডব্লিউ এবি ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো সমীকরণকে যদি সমান করি, ই কস থিটা এবি সমান হচ্ছে 0। এখন দেখো এবি মানে একটি সরল রেখা, এটার মান 0 হতে পারে না। ই মানে হচ্ছে একটি আধানগ্রস্ত পরিবাহী প্রাবল্যের মান, তো সেটাও কখনো 0 হতে পারে না। দৈর্ঘ্য 0 হতে পারে না, তার মানে 0কে কস থিটা 0। তাহলে কস থিটা 0 এটার অর্থ কি? কস থিটা 0-র অর্থ হচ্ছে থিটার ভ্যালু 90 ডিগ্রি। অর্থাৎ তুমি যেই থিটাটাকে ধরেছিলে, নর্মাল একটি থিটা ধরেছিলে, তুমি বলেছিলে কি, প্রথমেই ধরে নিয়েছিলে যে তলের সাথে লম্বভাবে ইটা নেই, ই ভেক্টরের অভিমুখ যেটা এটা, সেটা হচ্ছে এই লাল কালি যে তলটা, সেই তলের সাথে 90 ডিগ্রি নেই, এটা তুমি বলে শুরু করেছিলে। কিন্তু তুমি দেখতে পাচ্ছ সেই থিটার ভ্যালুটা কত হচ্ছে, থিটার একটাই ভ্যালু হচ্ছে, এবং সেই ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং তুমি যেই থিটাটা ধরেছিলে, সেই থিটাটার ভ্যালুটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই ই ভেক্টরটার অভিমুখ এদিকে না হয়ে কোন দিকে হবে? তলের সাথে লম্ব হবে, অর্থাৎ এইভাবে হবে। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইভাবে হবে, তাই তো? তার মানে তুমি যেটা ধরেছিলে সেটা ভুল, তাই তো? আমরা এখানে সেটা প্রমাণ করে দিলাম কি না, এই যে ই এর অভিমুখটা এদিকে না হয়ে কোন দিকে হবে? এইদিকে হবে, লম্ব হবে, তলের সাথে লম্ব হবে। আচ্ছা,
এরপর হচ্ছে তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য নির্ণয় করতে হবে আমার। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র রয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রে তুমি একটা দ্বিমেরুকে প্রতিস্থাপিত করেছো এবং সেই দ্বিমেরুর ওপর তড়িৎ ক্ষেত্রের একটা বল ক্রিয়াশীল হবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তড়িৎ ক্ষেত্রের বিপরীতে, তড়িৎ ক্ষেত্রের বলের বিপরীতে সেটাকে ঘোরাতে হলে, দ্বিমেরুটিকে ঘোরাতে হলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তাহলে তোমাকে একটা কার্য করতে হবে। তো সেই কার্যটা কত সেটাই আমরা এখন নির্ণয় করব। ধরা যাক একটি তড়িৎ ক্ষেত্রে একটি দ্বিমেরু রাখা আছে, দ্বিমেরুর একদিকের আধান হচ্ছে -q, অন্যদিকের আধান হচ্ছে +q, এবং দ্বিমেরুটিকে তড়িৎ ক্ষেত্রের সাথে কত অ্যাঙ্গেলে রাখা আছে, থিটা অ্যাঙ্গেলে। তাহলে তড়িৎ প্রাবলের অভিমুখ হচ্ছে নিচ থেকে ওপরের দিকে, সুতরাং এদিকটা তড়িৎ ক্ষেত্রের পজিটিভ, এদিকটা হচ্ছে নেগেটিভ। সুতরাং দ্বিমেরুর নেগেটিভ আধানকে তড়িৎ ক্ষেত্রটা নিচের দিকে টানবে এবং দ্বিমেরুর ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রটি ওপরের দিকে টানবে। এখন দুটো সমান এবং বিপরীতমুখী বল দ্বিমেরুর ওপর ক্রিয়া করবে, অর্থাৎ সেখানে একটা টর্ক তৈরি হবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র দ্বিমেরুর ওপর একটা টর্ক প্রয়োগ করবে, সেই টর্কের মান টর্ক টাউ সমান হচ্ছে পি সাইন থিটা, যেখানে পিটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের মান। আচ্ছা, এবার দ্বিমেরুটি তাহলে তড়িৎ বলের প্রভাবে কি হবে, এই অবস্থাতে ছিল সেটা ঘুরে কোন দিকে চলে যাবে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সাথে সজ্জিত হয়ে যাবে। কিন্তু যদি তুমি সেটাকে আবার এই অবস্থানে আনতে চাও, যদি তুমি আবার এটাকে এই অবস্থানে আনতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, বাহ্যিক একটা টর্ক প্রয়োগ করতে হবে, তাই তো? তাহলে টর্কের প্রভাবে দ্বিমেরুটা কি হয়ে যাচ্ছিল, এভাবে থাকলে সেটা তড়িৎ বলের প্রভাবে সোজা হয়ে যাচ্ছিল। এখন তুমি যদি সেটাকে আবার তার আগের অবস্থানে আনতে চাও, তাহলে তোমায় কি করতে হবে, তোমাকে একটা বিপরীত বাহ্যিক একটা টর্ক প্রয়োগ করতে হবে, টর্ক প্রয়োগ করে সেটাকে আবার এই অবস্থানে আনতে হবে, তাই তো? তাহলে তোমার দ্বারা যে বাহ্যিক টর্ক, সেই টর্ক টাউ টিএক্সটি সমান হচ্ছে পি সাইন থিটা সমান, এবং বিপরীতমুখী একটা টর্ক প্রয়োগ করতে হবে, তবেই তুমি তাকে আবার তার আগের অবস্থানে আনতে পারবে। এবার হচ্ছে এই অবস্থানে আনার পর দ্বিমেরুটির অ্যাঙ্গেল কত দাঁড়িয়েছিল তড়িৎ ক্ষেত্রের সাথে, থিটা। তাহলে সেটা যদি থিটা হয়, সেই থিটা থেকে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র এইভাবে যখন তুমি নিয়ে এসছো, তারপরে তুমি কি করবে, খুব সামান্য এটাকে ঘোরাবে। সেই সামান্য ঘোরালে তোমার অ্যাঙ্গেলটা কত চেঞ্জ হয়ে যাবে, থিটা থেকে পরিবর্তন হয়ে থিটা প্লাস ডি থিটা, অর্থাৎ ডি থিটা পরিমাণ অ্যাঙ্গেল কি হয়ে করে দিলে তুমি, ডি থিটা পরিমাণ অ্যাঙ্গেল তুমি বাড়িয়ে দিলে। তাহলে এর জন্য তোমায় কতটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কার্য করতে হলো, ডিডব্লিউ সমান হচ্ছে টিএক্সটি। তোমাকে যে টর্কটা প্রয়োগ করতে হয়েছিল সেটা হচ্ছে টিএক্সটি ইন্টু ডি থিটা। কারণ এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বৃদ্ধির জন্য, এর অবস্থানটা থিটা থেকে ডি থিটা পরিমাণ বৃদ্ধি করার জন্য তোমাকে যে টর্কটা প্রয়োগ করতে হচ্ছে, সেই টর্কের মানটাও হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে সেক্ষেত্রে তুমি যে কৃতকার্যটা করেছো, কৌণিক কৃতকার্য যেটা হয়েছে তুমি মানে এখানে বের করতে চাইছো, সেটা হচ্ছে টর্কের মান ইন্টু যে অ্যাঙ্গেলে কৌণিক সরণ, যে অ্যাঙ্গেলে তুমি সেটাকে ঘুরিয়েছো, তাই তো? তাহলে এবার টোটাল কৃতকার্য তাহলে কত, টোটাল এই যে শূন্য থেকে তুমি যে প্রথমে তড়িৎ বলের প্রভাবে অটোমেটিক এইভাবে সজ্জিত হয়ে গেছিল, তুমি আবার তাকে টেনে এই অবস্থানে থিটা অবস্থানে এনেছো, তাহলে এইটা আনতে তোমাকে কতটা কার্য করতে হয়েছে, তাহলে তুমি ডি থিটা পরিমাণ আনার জন্য তোমাকে কার্য করতে হয়েছে ডিডব্লিউ। তাহলে এই টোটালটা থিটা ইকুয়ালস টু 0 থেকে থিটা ইকুয়ালস টু থিটা পর্যন্ত আনতে তোমাকে কতটা কার্য করতে হয়েছে, ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র কার্যের যোগফল অর্থাৎ ইন্টিগ্রেশন। তাহলে সেটা সমানই হচ্ছে ইন্টিগ্রেশন অফ টি ইএক্সটি ডি থিটা। আর ইন্টিগ্রেশনটা কোথা থেকে শুরু করেছো, তুমি এটা সজ্জিত হয়ে গেছিল থিটার, এই দ্বিমেরুটা সজ্জিত হয়ে গেছিল কিভাবে, তড়িৎ দ্বিমেরুর সাথে সমান্তরালে, অর্থাৎ সেক্ষেত্রে থিটাটা 0 ছিল, তুমি আবার তাকে টেনে টেনে কোথায় নিয়ে এলে, টেনে টেনে আবার তাকে এই অবস্থানে নিয়ে এসছো, তাই তো? তার মানে তুমি কাজটা শুরু করেছো থিটা ইকুয়ালস টু 0-তে আর শেষ করেছো থিটাতে, তার মানে লোয়ার লিমিট 0 আর আপার লিমিট হচ্ছে থিটা। আচ্ছা, এবার টিএক্সটি ডি থিটা, টিএক্সটি ভ্যালুটা বসিয়ে দাও, টিএক্সটি মানে হচ্ছে পি সাইন থিটা ডি থিটা 0 টু থিটা, এই পর্যন্ত হলো। এরপর এখানে আসছি, তারপরে এবার এটাকে যদি ইন্টিগ্রেশন করি, পি আর ই হচ্ছে ধ্রুবক, তাহলে সেটা বাইরে বেরিয়ে যাবে। আর ইন্টিগ্রেশন অফ সাইন থিটা আর ডি থিটা, ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা করলে তার ইন্টিগ্রেশনের ভ্যালুটা আছে মাইনাস কস থিটা, তাহলে মাইনাস কস থিটা লোয়ার লিমিট আপার লিমিট। এরপর মাইনাস চিহ্নটা তুলে দিলে লিমিটের পজিশনটা চেঞ্জ হয়ে যায়, লোয়ার লিমিটটা আপারে চলে যায়, আপার লিমিটটা লোয়ারে চলে আসে। এরপর আমরা লিমিটের ভ্যালুগুলো বসাবো, তাহলে পি থিটার জায়গায় একবার আপার লিমিট বসিয়েছি cos 0, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, সেটা লিখলাম, মাইনাস অফ থিটা, লোয়ার লিমিটের ভ্যালু বসাবো, cos থিটার জায়গায় কি বসালাম, থিটাটা বসিয়ে দিলাম লোয়ার লিমিটের। তাহলে আমি এখন যেটা পেলাম সেটা হচ্ছে তোমার ওই 0 থেকে থিটা পর্যন্ত অ্যাঙ্গেলে
দ্বিমেরুটিকে আনতে যে পরিমাণ কার্য করতে হয়েছে সেটা, অর্থাৎ তড়িৎ দ্বিমেরু স্থিতিশক্তির এটাই হচ্ছে রাশিমালা। এটা একটা জেনারেল একটা ফর্ম। আচ্ছা, এবার থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, থিটার ভ্যালু 90 ডিগ্রি হচ্ছে cos 90, cos 90 ভ্যালু হচ্ছে কত 1, তাই তো? আচ্ছা, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, আর হচ্ছে সরি তোমার cos 90 এর ভ্যালু হচ্ছে 0। cos 90 এর ভ্যালু যদি 0 হয় তাহলে এইটারতে যদি ভ্যালুটা বসাই থিটার ভ্যালু cos 90, থিটার জায়গায় 90 ডিগ্রি বসালে cos 90 0, অর্থাৎ এই পার্টটা 0, তাহলে পড়ে রইল শুধু কি p। যদি 180 ডিগ্রি হয়, থিটার ভ্যালু যদি 180 ডিগ্রি হয় তাহলে cos 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1, তার মানে 1 + 1 2, তার মানে ওটা হবে 2p। আর থিটা যদি 0 হয়, cos 0 এর ভ্যালু কত 1, cos 0 এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 - 1 0 হয়ে যাবে, তার মানে টোটালটাই w সমান হচ্ছে 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা স্পেশাল কেস। এবার যদি এমন হতো তুমি যে অঙ্কটা করেছো এইমাত্র করলে, সেখানে তার প্রাথমিক অবস্থান ছিল, প্রাথমিক অবস্থান কোথায় ছিল? প্রাথমিক অবস্থান ছিল এখান থেকে, এইভাবে স্ট্রেট। তুমি সেটাকে টেনে টেনে কোথায় নিয়ে আসছো? এইভাবে ছিল স্ট্রেট, তুমি সেটাকে টেনে টেনে থিটা অ্যাঙ্গেল এনেছো, অর্থাৎ তার প্রাথমিকটা ছিল থিটা 1টা ছিল 0 ডিগ্রি, আর থিটা 2 অন্তিম অবস্থানটা তুমি কোথায় নিয়ে এসছো? থিটাতে, তাই তো? এটা তুমি করেছো। কিন্তু যদি এরকম হয় যে তার প্রাথমিক অবস্থানটা 90 ডিগ্রি, প্রাথমিক অবস্থানটা 90 ডিগ্রি এবং অন্তিম অবস্থানটা থিটা, তাহলে কি হবে? তাহলে অন্তিম অবস্থানের জন্য বিভব ভি থিটা মাইনাস প্রাথমিক অবস্থান, অর্থাৎ যেখানে 90 ডিগ্রি ছিল তার জন্য যে বিভব। ঠিক আছে, তাহলে এটা কিন্তু জাস্ট চিহ্ন, এই ব্র্যাকেটে লেখার মানে এটা কিন্তু সাথে এটা এই ভি এ কিন্তু গুণ নয়, এটা হচ্ছে ওই সাফিক্স বা প্রেফিক্স যেরকম আমরা ব্যবহার করি সেইভাবে এটা লেখা আছে। এটা কিন্তু ভি এর সাথে π/2 গুণ হিসাবে নেই, এখানেও কিন্তু ভি এর সাথে থিটাটা গুণ হিসাবে নেই, এটা জাস্ট চিহ্ন। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এটা বোঝানো হয়েছে অন্তিম অবস্থানের বিভব, আর এটা দিয়ে বোঝানো হয়েছে প্রাথমিক অবস্থানের বিভব। আচ্ছা, সেটা সমান তাহলে কি ইন্টিগ্রেশন অফ কাজটা শুরু করেছে, তাহলে অন্তিম ওখানে যেমন 0 থেকে শুরু করেছিলে, এখানে যেহেতু প্রাথমিক অবস্থান 90 ডিগ্রি, সেই জন্য তুমি এখানে শুরু করেছো π/2 থেকে, শেষ করছো কোথায়? থিটা। তাহলে সেই টোটাল ইন্টিগ্রেশনটা করলে আবার পিটা বাইরে বেরোবে, ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা, এটা আসবে মাইনাস কস থিটা, আপার লিমিট থিটা, লোয়ার লিমিট π/2, তারপরে আবার ওই মাইনাসটা তুলে দিয়ে আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করে ক্যালকুলেশন করলে দাঁড়াবে কি? মাইনাস পি কস থিটা। এখন পি কস থিটা এইটুকু পার্টের দিকে যদি চেয়ে দেখো তাহলে তুমি দেখতে পাচ্ছ কস থিটা আছে মানে এটা ডট প্রোডাক্ট, তাহলে এটা হবে সমান, এটা সমান হবে মাইনাস পি ভেক্টর ডট ই ভেক্টর। বুঝে গেল? এবার কথা হচ্ছে যে যদি এই যে থিটা ইকুয়ালস টু π/2, এই যে প্রাথমিক অবস্থানটা, থিটা ইকুয়ালস টু π/2 এই যে প্রাথমিক অবস্থানটা, সেটাই যদি নির্দেশ অবস্থান হয়, অর্থাৎ রেফারেন্স অবস্থান, সেই যেমন কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে 0 0 বিন্দু যেটা, তো এখানেও যদি সেটা হয় নির্দেশ অবস্থান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ধরতে পারি, এবং ওই অবস্থানের যে বিভব, সেই বিভবটাকে যদি আমরা 0 ধরি, অর্থাৎ ভি π/2টাকে যদি 0 ধরি, তাহলে আমরা সেখান থেকে কি লিখতে পারি? যে ভি থিটা সমান, এইটাকে যদি 0 হয় তাহলে এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? ভি থিটা, এই সমীকরণটা কি আসছে? ভি থিটা মাইনাস অফ ভি π/2, এটা সমান হচ্ছে এইটার ভ্যালুটা 0, এটার ভ্যালুটা 0 ধরে নিয়েছি, তাহলে এটা যদি 0 হয় তাহলে পড়ে থাকছে ভি থিটা, তাহলে ভি থিটা সমান হচ্ছে মাইনাস অফ পি ভেক্টর ডট ই ভেক্টর। এটাও কিন্তু স্থিতিশক্তির রাশিমালার সাধারণ সমীকরণ। এই সমীকরণটা আর এই সমীকরণটার মধ্যে পার্থক্য কি পাচ্ছ তুমি? এই সমীকরণটা স্টার্ট করা হয়েছিল প্রাথমিক অবস্থান 0 থেকে, আর এই সমীকরণটা যেটা বার করা হলো জেনারেল সমীকরণটা, এটা হচ্ছে তোমার প্রাথমিক অবস্থান 90 ডিগ্রি থেকে। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো যে তড়িৎ ক্ষেত্রে কোনো একটি আহিত বস্তুর গতিশক্তি। ধরা যাক এ হলো একটি বিন্দু, বি হলো একটি বিন্দু, এ বিন্দুতে বিভব ভিএ এবং বি বিন্দুর বিভব হচ্ছে ভিবি, ভিএ গ্রেটার দেন ভিবি, অর্থাৎ হচ্ছে এ বিন্দুটা উচ্চ বিভব, বি বিন্দুটা নিচু বিভব, অর্থাৎ এদিকে ধনাত্মক রয়েছে এদিকে ঋণাত্মক রয়েছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে ওই মুখটা হচ্ছে এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে। আচ্ছা, এবার কি করা হলো? একটি ধনাত্মক আধানকে কিউ পরিমাণ একটি ধনাত্মক আধানকে কি করা হলো? বি থেকে আস্তে আস্তে এর দিকে নিয়ে যাওয়া হলো। এখন ধনাত্মক আধান যেহেতু, তাহলে কি হবে?
এদিক থেকে এদিকে নিয়ে যাওয়ার ফলে এদিকে যেহেতু তড়িৎ ক্ষেত্রের ধনাত্মক আধান রয়েছে, এদিকে যেহেতু তড়িৎ ক্ষেত্রের ধনাত্মক আধান রয়েছে, তাহলে এদিক থেকে আধানটিকে এদিকে নিয়ে যাওয়ার ফলে কি হবে, সেটা বিকর্ষণ বলের সম্মুখীন হবে। এবং বিকর্ষণ বলের সম্মুখীন হওয়ার জন্য আমাদের ঘরে কি করতে হবে, বাহ্যিক কার্য করে আধানটিকে বি থেকে এর দিকে নিয়ে যেতে হবে, এবং ওই পরিমাণ কার্যই আধানটির মধ্যে সঞ্চিত থাকবে। তার মানে তুমি এক্সটার্নাল কতটা পরিমাণ কার্য করেছো, সেটা হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিভি ভি, একক আধানকে নিয়ে যেতে কার্য হচ্ছে ভি, বি থেকে এতে একক আধানকে নিয়ে যেতে কার্য হচ্ছে ভি, তাহলে কিউ পরিমাণ আধানকে নিয়ে যেতে কার্য করতে হয়েছে তোমায় কত, কিউ ভি। বোঝা গেল? তাহলে তুমি কিউ পরিমাণ আধানকে বি থেকে এ পর্যন্ত নিয়ে যেতে তোমাকে কত কার্য করতে হলো, আস্তে আস্তে এদিক থেকে এদিকে নিয়ে যেতে তোমাকে মোট কার্য করতে হলো কিউ ইন্টু ভি। একক আধানকে নিয়ে যেতে কৃতকার্য ইন্টু কিউ আধানকে নিয়ে যেতে কিউ পরিমাণ আধানের মান। ঠিক আছে? আচ্ছা, এবার কি হলো, এবার যাই তুমি আধানটিকে ছেড়ে দিলে, আধানটি তাহলে এদিকে ধনাত্মক আধান কি করবে, তাকে বিকর্ষণ করবে, যেহেতু সেটা নিজেও ধনাত্মক আধান, তাহলে ধনাত্মক আধান তাকে বিকর্ষণ করবে, এবং সেই বিকর্ষণ বলের প্রভাবে সেটা আস্তে 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 কোন দিকে চলে আসবে, এদিকে চলে আসতে থাকবে। এবং তাহলে তুমি যে পরিমাণ কার্যটা ওর মধ্যে দিয়েছিলে, সেই কার্যটা ওর মধ্যে স্টোর হয়েছিল। যাই তুমি আধানটিকে ছেড়ে দিলে, আধানটি যখনই মুক্ত হয়ে গেল, তখন সে কি করবে, তোমার করা কার্য যেটা ও জমিয়ে রেখেছিল সেটা খরচ করে আস্তে আস্তে গতিশীল হতে হতে একটা সময় বিতে এসে পৌঁছবে। তাহলে যদি ধরে নিই এ থেকে বিতে আসতে তার বেগ যদি ভি হয়, তাহলে তার মধ্যে সে যে গতিশক্তি তার মধ্যে সঞ্চয় করেছে, মানে তুমি যে কার্যটা করেছিলে সেই কার্যটাই ওর মধ্যে গতিশক্তি হিসাবে পরিণত হবে। অর্থাৎ তোমার দ্বারা কার্য সে কিভাবে ব্যাকে ফেরত দেবে, গতিশক্তি হিসাবে ফেরত দেবে। অর্থাৎ তোমার দেওয়া শক্তি সে গতিশক্তি হিসাবে আবার ফেরত দেবে। তাহলে তার বেগ যদি ভি হয়, তাহলে তার গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে? এখন বিষয় হচ্ছে তুমি যে পরিমাণ কার্যটা তাকে করেছিলে বি থেকে এতে নিয়ে যেতে, সে এ থেকে বিতে ফেরত আসতে সমপরিমাণ কার্য বা শক্তি তোমাকে ফেরত দেবে। তাহলে তার বেগ যদি ভি হয়, তাহলে তার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এটা সমানই হচ্ছে তোমার দ্বারা কৃতকার্য কিউ ভি। তাহলে সেখান থেকে সলিউশন যদি ভিটাকে যদি বাঁ দিকে রেখে দিই, তাহলে সেটা হবে √2 কিউ ভি বাই এম। অর্থাৎ কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো কণাকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যেতে তার যে বেগ, মানে নিয়ে গেলে যে পরিমাণ কার্য করা হয়, সেই কার্যটাই সে গতিশক্তি হিসাবে ফেরত দেয়। এবং সেই গতিশক্তিতে তার যে বেগ তৈরি হয়, সেই বেগের মানটা ভি সমান হচ্ছে √2 কিউ ভি বাই এম। অর্থাৎ কণাটির ভর, এটা অবশ্য কণাটির ভর, এটা আগে বলা হয়নি, এটা কণাটির ভর। তাহলে √2 কণাটির আধান, দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বাই কণাটির ভরের মান। আচ্ছা, এবার কণাটির প্রাথমিক বেগ, অর্থাৎ এ বিন্দুতে তার বেগ যদি v1 এবং অন্তিম বিন্দুতে বিতে ফেরত আসার সময় তার বেগটা যদি v2 হয়, তাহলে আমরা গতিশক্তিটাকে এইভাবে না লিখে এইভাবে লিখতাম হাফ এম v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। ঠিক আছে? শুধুমাত্র এইটার জায়গায় আমরা কি লিখতাম, এইটা লিখতাম, এবং এটা সমানই হচ্ছে কিউ ভি যদি তার প্রাথমিক বেগ থাকতো। এই সমীকরণটা আর এই সমীকরণটা অভিন্ন। এই সমীকরণটা তখন নিয়েছিলাম যখন তার এ বিন্দু থেকে যখন যাত্রা শুরু করেছিল, তখন তার প্রাথমিক বেগ কিছু ছিল না, সেটা ধরে শুরু করেছিলাম। আর এই সমীকরণটা কিভাবে শুরু করলাম, যখন সে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বিতে এসে পৌঁছেছে, যখন যাত্রা শুরু করেছিল তখনই তার বেগ ছিল v1। এই হচ্ছে পার্থক্য। কিন্তু এই সমীকরণটার এই সমীকরণটা কিন্তু অভিন্ন সমীকরণ। আচ্ছা, এরপর তড়িতের ক্ষেত্রে শক্তির একটি নতুন একক ব্যবহার করা হয়, সেই এককটি হচ্ছে ইলেকট্রন ভোল্ট। তো এক ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা কিভাবে দেওয়া হয় একটু বলে দিচ্ছি, দেখো। বলছে একটি ইলেকট্রনের সমান আধান বিশিষ্ট কোনো কণাকে, ইলেকট্রনের সমান আধান মানে 1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে এই পরিমাণ আধানগ্রস্ত কোনো কণাকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই 1 ভোল্ট বলি আমরা। 1 ইলেকট্রন ভোল্ট বলি। কি বলবো? 1 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ এই যে তুমি আধানটিকে বি থেকে এতে নিয়ে গেছো, তাহলে যদি এরকম হতো যে একটি 1.6 × 10⁻⁻19 কুলম আধানগ্রস্ত একটি কণাকে তুমি বি থেকে এতে নিয়ে যেতে, এবং এ আর বি এর মধ্যে যে বিভব প্রভেদ, সেই ভি এর ভ্যালুটা যদি 1 হতো, আবার বলছি বি থেকে এতে নিয়ে যাবে যে আধানটিকে, তার আধানের মান হচ্ছে 1.6 × 10⁻⁻19, এবং তার যে বিভব প্রভেদ এ বি আর এর মধ্যে যে বিভব প্রভেদ, সেই ভি এর ভ্যালুটা হচ্ছে কত, বিভব প্রভেদের মানটা হচ্ছে 1 ভোল্ট যদি হতো, তাহলে তুমি কণাটিকে বি থেকে এতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করেছো সেটাই হচ্ছে, কার্যের মানটাই হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট।
আর কার্য মানে আমরা জানি শক্তি। তার মানে 1 ইলেকট্রন ভোল্ট সমান তাহলে কত হলো? 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে একটি ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁹ কুলম ইন্টু কত ভোল্ট বিভব প্রভেদের মধ্যে নিয়ে গেছো? 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে গেছো, সুতরাং কত হলো এটা? 1 ভোল্ট। ঠিক আছে, তাহলে এবার হলো 1.6 × 10⁻⁹ কুলম ইন্টু ভোল্ট। কুলম ইন্টু ভোল্ট মানে আমরা কি ভোল্ট সমান জুল পার কুলম, তাহলে জুল সমান হচ্ছে ভোল্ট কুলম। তাহলে কুলম ইন্টু ভোল্টের জায়গায় জুল লিখে দিলাম। তার মানে 1 ইলেকট্রন ভোল্ট সমান কি দাঁড়ালো? 1.6 × 10⁻⁹ জুল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট রিলেশন। আচ্ছা, আবার 1 ইলেকট্রন ভোল্ট সমান যদি আর্গে প্রকাশ করি তাহলে 1 জুল সমান 10⁷ তাহলে সেটাকে কাটাকুটি করলে কি দাঁড়াচ্ছে? 1 ইলেকট্রন ভোল্ট সমান দাঁড়াচ্ছে 1.6 × 10⁻12 আর্গ। বোঝা গেল? তাহলে এই হলো তোমার ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা, এবং ইলেকট্রন ভোল্টের সাথে আমরা নর্মালি যে শক্তির এককগুলো ব্যবহার করি আর্গ, জুল, তার সম্পর্ক।